হামলা ভাঙচুরের জেরে শৃঙ্খলা ফেরাতে ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার। যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থান ঠেকাতে ব্যবহৃত অনেক অস্ত্রই এখনো জমা পড়েনি। থানা থেকে লুট হওয়ায় সরকারি অস্ত্র উদ্ধার করা যায়নি সব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনীতে বিচারের স্বচ্ছতা ও গতি আনবে বলছেন বিশ্লেষকরা। প্রয়োগে সচেতন থাকার পরামর্শ। ডলার ও বৈশ্বিক অস্থিরতার সংকটে জাহাজ ভাঙা শিল্প শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তার দাবি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। 3 কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে সোমবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকা। রোববারের হামলার জেরে সোমবার মেগা মান্ডে নামে কর্মসূচি দেয় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। 2 কলেজের প্রায় 1000 খানেক শিক্ষার্থী লাঠি নিয়ে যাত্রাবাড়ি এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে 3 কলেজের শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। পরে মাহবুবুর রহমান কলেজ ভবনের ভেতরেও সব ধরনের সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয় মোল্লা কলেজের প্রধান ফটক। পরিস্থিতি খারাপ হতে থাকলে মোল্লা কলেজের সামনে পুলিশ আসে। শুরুতেই পুলিশ হিমশিম খেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, সংঘর্ষ, ভাঙচুরের জেরে ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে আগামী 1 সপ্তাহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনগুলো। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈঠকের অংশ নিয়েছে ছাত্রদল, গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ 19টি সংগঠন। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5 আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। সরকার সফলভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, অস্থিরতা সহ্য করা হবে না। বিভিন্ন পক্ষ নানা ষড়যন্ত্র নিয়ে সক্রিয় আছে মন্তব্য করে তিনি বলেন, পুলিশের গুলি ছোড়ার সংস্কৃতি থেকে সরিয়ে আনা হচ্ছে, তাই তারা সংঘর্ষে জড়াচ্ছে না। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায়। শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা, সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। এখনও দগদগে ঘা 36 জুলাইয়ের। অভ্যুত্থান ঠেকাতে পুলিশের ছোড়া গুলিতে ও অবৈধ অস্ত্রের পাশাপাশি ব্যবহার হয়েছে সরকারি লাইসেন্স করা অস্ত্র। কোথাও সেই অস্ত্র যা এখনও জমা পড়েনি
সরকারি নির্দেশনার পরেও সেগুলো খুঁজছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র কত উদ্ধার হলো তা খুঁজছে এখন টিভি। হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায়, বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। এই যে অস্ত্র দেখছেন, এটি এসএমজি নামে পরিচিত, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অথবা যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এমন 251টি অস্ত্র খোয়া গেছে পুলিশের কাছ থেকে। এছাড়া এলএমজি খোয়া গেছে 34টি। এই অস্ত্রগুলো ছাড়াও আর কি কি অস্ত্র খোয়া গেছে এবং কতগুলোই বা উদ্ধার হলো তা জানবো আমরা। খোয়া যাওয়া অধিকাংশ অস্ত্র লুট হয়েছে থানা থেকে। ভাটারা থেকে অনুসন্ধানের শুরুটা করতে চায় এখন টিভি। কোন ধরনের কতগুলো অস্ত্র খোয়া গেছে এখান থেকে জানা গেল সরকারি অস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রও ছিল এই থানায়। থানা অস্ত্রাগারে সরকারি অস্ত্র এবং বেসরকারি অস্ত্র জমা ছিল। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি অস্ত্র 25টি, যার মধ্যে পিস্তল 11টি, রিভলভার 7টি, বন্দুক 5টি, রাইফেল 1টি এবং শটগান 1টি। আর সরকারি অস্ত্র বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 25টি অস্ত্র আমাদের এখান থেকে মিসিং। যেতে চাই বাড্ডা থানায়। সেখানে প্রাথমিকভাবে অস্ত্রের হিসেব দেয়া নিয়ে কিছুটা গড়িমসি। অবশেষে পাওয়া গেল খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। এই থানা থেকে একটি পিস্তল, একটি শটগান, 77টি সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড 4টি খোয়া গেছে। রামপুরা থানা থেকে অস্ত্র খোয়া না গেলেও পুলিশের টহল টিম থেকে 2টি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বিটিভির সামনে থেকে 2টা পিস্তল আমাদের হারানো যায়। পুলিশের হিসেব বলছে এখন পর্যন্ত চায়না রাইফেল লুট হয়েছে 1106টি, যার মধ্যে 972টি উদ্ধার হয়েছে। এছাড়া রাইফেল 12টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 11টি। এসএমজি 251টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 220টি। এলএমজি খোয়া গেছে 34টি, উদ্ধার হয়েছে 30টি। চায়না পিস্তল 539টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 317টি। পিস্তল খোয়া গেছে 1092টি, উদ্ধার হয়েছে 618টি। খোয়া যাওয়া সবগুলো এসএমজি উদ্ধার করেছে পুলিশ। সবথেকে বেশি খোয়া গেছে শটগান 2076টি, এর মধ্যে উদ্ধার হয়েছে 1656টি। সিগন্যাল পিস্তল 3টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 1টি। 3 ক্যাটাগরি অস্ত্র আমরা বেসিক্যালি উদ্ধার করছি। একটি হচ্ছে পুলিশে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেগুলো জমা দিতে বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 3 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। তো যারা জমা দেননি 4 সেপ্টেম্বর থেকে কিন্তু এগুলো অবৈধ অস্ত্র হয়ে গেছে। তো সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি এছাড়াও যে সমস্ত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ তো গেল পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলন থামাতে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ঢাকা জেলার ডিসি অফিস ঘুরে জানতে চাই সে হিসেব। কোথায় গেল কর্মকর্তারা? অপেক্ষা করেও সুরাহা মিলছিল না। এখানে তো কোনো স্যারেরা নাই। হ্যাঁ, আমি একটা কাজে আসছিলাম, কিন্তু আমি তো কাউকে পাচ্ছি না যে আমি ইনফরমেশন জানবো। ওনারা নির্দেশে ওনারা কইতে পারবে, আপনি রেট করা গেছে কোথায়? ওনা আছে এইখানে আছে। এই যে এগুলো জমা হয়েছে, কিন্তু যতগুলো আর কি মানে রানিং কর্মকর্তা আছে সেগুলোর তথ্য ঠিক আছে এইটুকু। ডিসি অফিসের হিসেব বলছে ঢাকার লাইসেন্সধারী 5338টি অস্ত্রের মধ্যে জমাযোগ্য আগ্নেয়াস্ত্রের সংখ্যা 3359টি। ব্যক্তিগত অস্ত্র জমার নির্দেশনার পরও জমা পড়েনি 491টি অস্ত্র। সরকারি নির্দেশনা না মানায় 437 জনের লাইসেন্স বাতিল করেছে ডিসি অফিস। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় 379টি ও ঢাকা উপজেলাধীন 58টি লাইসেন্স বাতিল করেছে। বাতিলের পরে এখন এই অস্ত্রগুলোর ব্যাপারে মামলা করার যে বিষয়টা, সেটা কিন্তু মানে ডিএম এর পারভিউর মধ্যে না। মামলা তো করবেই, বাতিল হয়ে যাওয়ার পরে এমনিতেই কনসার্ন থানা তারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন আর কি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও পুলিশের হারানো অস্ত্র উদ্ধার করতে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার 19টি, পিস্তল 76টি, রাইফেল 22টি, শটগান 37টি, পাইপগান 8টি, শুটারগান 43টি, এলজি 31টি, বন্দুক 48টি, AK-47 1টি, এসএমজি 5টি, গ্যাসগান 4টি, এয়ারগান 10টি, SBBL 10টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি,
3/4 দুটি জব্দ করা হয়েছে। বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর পাশাপাশি অস্ত্র উদ্ধার অভিযানে মাঠে আছে র্যাব। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে র্যাবের 90টি, পুলিশের 226টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া র্যাবের অভিযানে অবৈধ 245টি অস্ত্র জব্দ হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন থানা এবং সরকারি স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল এর প্রায় 316টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এর ভিতরে 226টি অস্ত্র হচ্ছে আপনার পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলি, এবং আমাদের র্যাব থেকেও কিছু অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার প্রয়োজন বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। জনমনে একটা স্বস্তি অথবা এক ধরনের বলা যেতে পারে আশ্বস্ত করতে যদি দেরি হয় বা বিলম্ব হয়, তখন আবার যেটি হবে যে এই অবৈধ অস্ত্রগুলো যারা আছে বা যারা এটাকে ক্যারি করছেন অথবা যাদের কাছে আছে, তারা কিন্তু নানাভাবে অপরাধের পরিকল্পনাগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে তথ্য দিয়ে জনগণকে পাশে থাকার আহ্বান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রয়োজনে 999-এ কল দিয়ে অবৈধ অস্ত্রের সন্ধান দিতে পারে সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের হাতে থাকা এমন কোনো তথ্য যা প্রমাণ করে অভিযুক্ত ব্যক্তি অপরাধের জন্য নিরপরাধ প্রমাণিত হয়, সে তথ্য আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অর্ডিন্যান্সে। সম্প্রতি জারি করা এই অধ্যাদেশটি আগের আইনের 18টি ধারা সংশোধন করা হয়েছে। সবশেষ নতুন আইনটি কতটা আন্তর্জাতিক মানের হলো এবং এর মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা কতটা সম্ভব, সে উত্তর খুঁজেছেন সহকর্মী আজহার লিমন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তার 1 নম্বর ধারার 2 উপধারায় এই আইনের ব্যাপ্তি সম্পর্কে উল্লেখ আছে। আগে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও সংশোধনীতে এটা সীমানা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। অর্ডিন্যান্সের 2 নম্বর ধারায় এই আইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে স্পষ্ট করা হয়েছে। যেমন এই ধারার এ ক্লোজে ডিসিপ্লিনড বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বা আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীকে বোঝানো হয়েছে। এই আইনের 3য় ধারায় আছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা অপরাধ নিয়ে বর্ণনা। এতে 2য় উপধারার ক্লোজ এতে মানবতা বিরোধী অপরাধ বর্ণিত আছে। এই উপধারাটিতে নতুন করে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর, যৌন শোষণ, জোরপূর্বক গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাতকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনটিতে, আগে যা ছিল না। তবে এই উপধারার জি ক্লোজে আগে নির্মূলের উদ্দেশ্যে কোনো জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় কিংবা রাজনৈতিক গোষ্ঠীর উপর চালানো গণহত্যার যে উল্লেখ ছিল, সেখান থেকে পলিটিক্যাল গ্রুপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ধারা 4-এ অপরাধের দায় নিয়ে আলোচনা হয়েছে। আগে এই ধারাটির 2টি উপধারা থাকলেও এবার এর বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে। অধ্যাদেশে এই ধারাটির উপধারা 3টি এবং 2য় উপধারায় অপরাধের ব্যাখ্যা দিয়ে 6টি ক্লোজ যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে নতুন সেকশন 9-এর এই উপধারা। এই সেকশনটিতে ট্রাইব্যুনালের অডিও ভিজুয়াল শুনানির সুযোগ রাখা হয়েছে। সেকশন বিতে যুক্ত হয়েছে বিচার প্রক্রিয়া ও শুনানিতে জাতিসংঘের সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের সুযোগ। ধারা 11-তে যুক্ত হয়েছে ভার্চুয়াল শুনানির সুযোগ। এর জন্য এখানে আরও 2টি উপধারা যুক্ত করা হয়েছে। বলা হয়েছে অনিবার্য কোনো পরিস্থিতিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ভিকটিম ও সাক্ষীদের ভার্চুয়াল শুনানি হতে পারে। 12 নম্বর ধারাকে বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর প্রবিধান। এই ধারাটিতে আগে শুধুমাত্র আসামি পক্ষ আইনজীবী নিয়োগ না করলে সরকারিভাবে আইনজীবী নিয়োগের বিধান ছিল। তবে এখন এই ধারাটিতে 6টি উপধারা যোগ করা হয়েছে, যেখানে 2য় উপধারায় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ বা কম দোষী প্রমাণিত হয় এমন কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউটরদের হাতে এলে তা আসামি পক্ষের আইনজীবীর কাছে উন্মুক্ত করার অনুমতি দিয়ে বিধান যুক্ত করা হয়েছে। অধ্যাদেশের 19 ধারায়ও এসেছে পরিবর্তন, যেখানে অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে। ধারা 21-এ অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলেও ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যাবে, সে কথাও বলা হয়েছে।
আইনের 23 ধারার পর 23-এর এ এবং 23-এর বি দুটি সেকশন সন্নিবেশ করা হয়েছে। এতে মূলত সাক্ষী ও ভুক্তভোগীদের নিরাপত্তা বিধান করার কথা বলা হয়েছে। 23-এর 1-এর 1 নম্বর ক্লোজে বলা হয়েছে, এই আইনের অধীন বিচার প্রক্রিয়ায় সাক্ষী দিয়ে বা তথ্য প্রমাণ দিয়ে যারা অংশ নেবে তাদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেবে ট্রাইব্যুনাল। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, সংশোধনের পর জারি করা অধ্যাদেশে কতটা আন্তর্জাতিক মানের হলো এই আইনটি। এবং আমি এই ক্ষেত্রে ইতিবাচকই বলবো, গত যে বিচারগুলো হয়েছে সে ফেস করেছে সেটা হচ্ছে এই এভিডেন্স নিয়ে। এভিডেন্স যে আইনটা আছে সেটা হচ্ছে খুবই নুরেমবার্গ আমলের, মানে 40 দশকের। সেটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখন রোম স্ট্যাটিউটের যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সামঞ্জস্য করার জন্য কিন্তু আইনটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন একটা দিক বললে বোঝা যাবে যে এক্ষেত্রে বলা হয়েছে যে এভিডেন্সের যে রুল যেটা আছে সেটা হিউম্যান রাইটসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং কোনোভাবে এটা আনএথিক্যাল হতে পারবে না। আবার বলা হয়েছে যে প্রসিকিউটরের কাছে যদি এমন কোনো এভিডেন্স থাকে যে ডিফেন্সের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে প্রসিকিউটর ডিফেন্সের সাথে তা শেয়ার করবে। একটা হলো যে ধরেন আগের আইনটা এমন ছিল, এখানে প্রচুর মিসইউজ করেছে তদানীন্তন প্রসিকিউশন এবং অ্যাজ ওয়েল এস ট্রাইব্যুনালে যারা ট্রায়ালের সাথে সম্পৃক্ত। আগের আইনে অ্যাকিউজ পার্সনের রাইটগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা ছিল না, সেগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা হয়েছে। উইটনেসদের প্রোটেকশনটা আরও ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে। টু সাম এক্সটেন্ট ভিকটিমদের কম্পেনসেশনের বিষয়টা এখানে অ্যাড্রেস করা হয়েছে। এই ধরনের অ্যামেন্ডমেন্ট বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, ত্বরান্বিত করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু আসামির এই ক্ষেত্রে কোনো যে বেসিক রাইট, সাবস্ট্যান্টিভ রাইট, সেটাকে অ্যাফেক্ট করবে না। ফলে এই অ্যামেন্ডমেন্টগুলো জেনারেলি মানে সর্বান্তকরণে বলা যায় এগুলো ট্রায়াল প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না। এই আইনে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের যে বিধান তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রশ্ন ছিল, বিদ্যমান অধ্যাদেশ বা আইনে আসামিপক্ষের অনুপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থ যখন মামলার জন্যে আসামিকে সমন ইস্যু করা হয়, ওয়ারেন্ট ইস্যু করা হয়, বা তা যারা আসামি আছে তারা যদি আইনের এই আশ্রয় মানে আইন যেখানে ট্রায়াল হচ্ছে সেখান থেকে যদি পালিয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্টের আর কোনো উপায় থাকে না সেটাকে প্রসিড করা ছাড়া, এবং আসামির অবর্তমানেই ট্রায়াল হয়, বিচার হয় এবং রায় হয়। যারা ডিফেন্স আছে তাদের অ্যাবসেন্সে হলেও প্রসিকিউশনকেই মামলাটাকে প্রমাণ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে আশা করি যে সেগুলো যে ফেয়ার ট্রায়াল হবে। কিন্তু এই আইনের বাস্তবায়নে কিন্তু আমাদের সরকারকে আরও সচেতন হতে হবে, না হলে কিন্তু আইন যদি কেতাবে থাকে, বাস্তবায়নে না থাকে, সেই আইনের প্রয়োগ নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন ওঠে এবং সেটা নিয়েই এই সামনে ট্রাইব্যুনাল আরও চ্যালেঞ্জ ফেস করবে। এই সংশোধনী 2009 সালের পর এই আইনে করা বিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইনবিদরা। আজহার লিমন, এখন, ঢাকা। বিশ্বের অধিকাংশ আয়ু ফুরানো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে। এরপর খণ্ড বিখণ্ড হয়ে এসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে। আর এর ওপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু সম্প্রতি ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প। শীর্ষস্থান টিকিয়ে রাখার জন্য তাই নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চাইছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। রাজধানীর শ্যামপুরের 2 কক্ষের ছোট কারখানা, দিনরাত ব্যস্ত শ্রমিকের হাত আর নানা ভারী মেশিনে যেখানে উৎপাদিত হয় হাজার হাজার নাটবল্টু। আর এগুলো যে লোহার কয়েল থেকে তৈরি হচ্ছে তার মূল কাঁচামাল আসে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প থেকে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এমন অসংখ্য ডকইয়ার্ড। তৈরি হচ্ছে বিশ্বমানের ছোট বড় জাহাজ। এই জাহাজ নির্মাণ শিল্পেও যে কাঁচামাল লাগে তার উল্লেখযোগ্য অংশ আসে সীতাকুণ্ড থেকেই। ডকইয়ার্ড, কারখানা, রিরোলিং মিল বা পোস্তাগুলার লোহার মার্কেটগুলোকে বাঁচিয়ে রাখে পুরনো জাহাজের লোহা লক্কর, কপিকল, নানা রকম মেশিনারি টুলস, পার্টস, লোহার দড়িসহ অসংখ্য পণ্য। মোর দ্যান 90% আর স্টিলের যোগান, এই বিল্ডিং বলেন আর রিপেয়ার বলেন,
এই শিপ ইন্ডাস্ট্রির জন্য, এটা আসে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে। এটার সাথে আমাদের রোলিং জড়িত বিষয়টা এমন না, ওই সেক্টরটা পুরোটাই জড়িত। তো এই যে আমাদের যে চাহিদাটা, এটা সম্পূর্ণটা ব্যাকআপ দিচ্ছে এখন চিটাগংয়ের যেই জাহাজ ভাঙা স্ক্র্যাপ, এইটা থেকে পুরোটাই আসতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের ৩০ কিলোমিটার এলাকা জুড়েও চোখে পড়ে জাহাজ ভাঙা শিল্পের এক সুবিশাল অর্থনীতি। এই যেমন এখানকার এই বেসিন, স্টিলের শেলফের মতো টেকসই কিচেন আইটেমগুলোর অধিকাংশের আলাদা কদর রয়েছে নামিদামি হোটেল রেস্টুরেন্টে। মাদাম বিবির হাটের এই দোকানে জাহাজের এইসব জেনারেটর বা যন্ত্রাংশ পুরনো হলেও এগুলো রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পুরনো জাহাজের আসবাব, ক্রোকারিজ, কিচেন আইটেম, বাথরুম ফিটিংস, টিভি, ফ্রিজ, এসি, নানা রকম কেবল, পাইপ ফিটিংস সহ সব কিছুরই রয়েছে সুবিশাল বাজার। বিশ্বের আয়ু ফুরানো সমুদ্রগামী যত জাহাজ আছে তাদের প্রায় অর্ধেকেরই গন্তব্য হয় সীতাকুণ্ডের এই সমুদ্র উপকূল। একসময়ের দুর্গম ও পরিত্যক্ত এই এলাকা শত সংকট সত্ত্বেও বাংলাদেশকে এই শিল্পে পৌঁছে দিয়েছে শীর্ষস্থানে। শুনলে হয়তো অবাক হবেন, তীরে ফেরা এমন একটি জাহাজ ভাঙলে পাওয়া যায় শতাধিক রকম পণ্য, যেসব পুনরায় প্রাণ সঞ্চার করছে বাংলাদেশের ইস্পাত শিল্প থেকে শুরু করে জাহাজ নির্মাণ শিল্প, রপ্তানি বা ব্যাংকিংয়ের মতো 7 থেকে 8টি খাতে। পুরো জাহাজ ভাঙা শিল্পকে ঘিরে আবর্তিত হচ্ছে লক্ষ কোটি টাকার অর্থনীতি। শিপ ব্রেকিংয়ের মধ্যে অনেক রকমের আপনার ধরেন নিয়ার অ্যাবাউট আপনার ক্যালকুলেশন করতে গেলে আপনার 100 পণ্য মতো হচ্ছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার ফেরাস, নন ফেরাস। ফেরাসের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের দেশের মার্কেটে। কিছু শিপ প্লেট হচ্ছে যেটা হচ্ছে নিউ শিপ বিল্ডিংয়ের কাজে ইউজ হচ্ছে, আর নন ফেরাসটা বেসিক্যালি আমরা এক্সপোর্ট করছি। জাহাজ ভাঙা শিল্পের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দেশের সুবিশাল ইস্পাত শিল্প। বছরে 50,000 কোটি টাকা আয় করা এই শিল্পের 30 থেকে 40% কাঁচামাল আসে পুরনো জাহাজ থেকেই। এর পাশাপাশি দেশের প্রায় 400 রিরোলিং মিলে জাহাজের বিভিন্ন প্লেট ও সরঞ্জাম রাখে মূল কাঁচামালের ভূমিকা, যেখানে বছরে আয় হয় 10,000 কোটি টাকা। আর সারা দেশের প্রায় 150 জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানেও পুরনো জাহাজগুলোর পণ্য কাজে লাগে, যার আকারও 10,000 কোটি টাকার। এছাড়া ব্যাংকিং, বিভিন্ন রপ্তানি পণ্য, অক্সিজেন, যন্ত্রাংশের বাজার, আসবাবপত্র সহ বিভিন্ন গৃহসজ্জা সরঞ্জামের বাজারেও ভূমিকা রাখে এই জাহাজ ভাঙা শিল্প। এই জাহাজটা হলো একটা ফ্লোটিং আয়রন মাইন, এবং শুধু আয়রন মাইন না, এখানে আপনি যতগুলি ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছেন। এখানে 120 থেকে 40টা আউটলেট আছে, ইকুইপমেন্ট, কেবল সব কিছু নিয়ে। আপনি যদি 300 জাহাজ হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে অলমোস্ট 40,000 টন ফিনিশ উড এই দেশে আসছে। এই 40,000 টন ফিনিশ উড পেতে হলে আপনাকে 3 গুণ উড চপিং করতে হবে। চীন ও ভারতকে ফেলে 2018 সাল থেকে জাহাজ ভাঙায় বিশ্বে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। তবে ডলার ও বৈশ্বিক নানা সংকটের কারণে গত কয়েক বছর এদেশে জাহাজ এসেছে কম। 2022 সালে 28 লক্ষ টন কাটা হলেও গত বছর তা নেমে আসে মাত্র 10 লক্ষ টনে। এইসব চ্যালেঞ্জের পরও শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এই শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করছেন, যার সাথে প্রয়োজন হবে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা। আমাদের সাথে সাথে আরও 5টা ইয়ার্ড অলরেডি এইচকেসি কমপ্লায়েন্ট হিসেবে সার্টিফাইড হয়েছে। আমরা আশাবাদী আগামী বছরের জুন মাস নাগাদ বাংলাদেশ থেকে আরও মিনিমাম 20 থেকে 25টা ইয়ার্ড হংকং কনভেনশন অনুযায়ী প্রস্তুত হবে পুরোপুরি। একটা ভালো সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের একটা ইনক্লুশনের এখানে একটা স্কোপ আছে। যদিও বাংলাদেশ ব্যাংক 2023 সালে সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের লিস্টিংয়ে গ্রিন শিপ রিসাইক্লিংকে ইনক্লুড করেছে, বাট তার কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। তার এই ডেভেলপমেন্টের জন্য অনেক ব্যাংক লোন দেওয়া সম্ভব, এবং ওয়ার্ল্ডের অনেক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন এখানে কিন্তু আপনার ফিন্যান্স করার অনেক একটা স্কোপ আছে। কেবল লক্ষ কোটি টাকার অর্থনীতি নয়, এই খাতের উপর নির্ভর করে অন্তত 2 লাখ লোকের জীবন জীবিকা। সরকারও এই খাত থেকে আয় করে 1200 থেকে 1400 কোটি টাকা। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। দখল, দূষণ আর সংস্কারের অভাবে ঝিনাইদহে অচল হয়ে পড়েছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খাল। একই সাথে তদারকি না থাকায় বেদখল হচ্ছে প্রকল্পের অফিস ভবন সহ বিভিন্ন স্থাপনাও। সার্বিক পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে এ অঞ্চলের চাষাবাদ। পানি না পেয়ে বিপাকে স্থানীয় কৃষক।
যার নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা রয়েছে দেশের শস্য উৎপাদনে। বিশ্বজিৎ বাপির তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের সবথেকে বড় সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রজেক্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরার ১৩টি উপজেলায় সেচ সুবিধা, বন্যা নিয়ন্ত্রণ সহ বহুমুখী উদ্দেশ্যে বাস্তবায়ন করা হয় এই সেচ প্রকল্প। তবে ফসল আবাদে আশীর্বাদ সেই জিকে সেচ প্রকল্প এখন মৃতপ্রায়। দখল, দূষণ আর সংস্কারের অভাবে ঝিনাইদহে প্রকল্পের খাল ভরাট করে গড়ে তোলা হচ্ছে দোকানপাট, বসতবাড়ি। চুরি যাচ্ছে সেচ খালের স্লুইস গেট। বেদখল হচ্ছে প্রকল্পের অফিস সহ বিভিন্ন স্থাপনা। পানি না পাওয়ায় শুধুমাত্র ঝিনাইদহ অঞ্চলেই ব্যাহত হচ্ছে ৩০,০০০ হেক্টর জমির চাষাবাদ। পানি ঠিকমতো সেচ দেয় না, কৃষকের সমস্যা হয়, নানান রকম বিঘ্ন ঘটে। এই যে গাছপালা, কলা গাছটা এদিক ওদিক বিভিন্ন জনগণ লাগাইয়ে খাচ্ছে, এতে সেচ খালের ক্ষতি হচ্ছে। আগে খুব সুন্দর ধান জন্মানো হয়তো, পানি ঠিকমতো সরবরাহ হয়তো, এখন তো ঠিকমতো পানি ঠিকমতো হয় না, আমরা ধানও ঠিকমতো পাই না। ব্রিজের কভারটা ভেঙে চুয়ে গেছে, এখন আর কভারের ব্যবস্থা নেই। পানি যে ধরে রাখবো আমরা সে ব্যবস্থাও নাই। এই প্রতিষ্ঠানটা যেভাবে নষ্ট হয়েছে এইভাবেই রয়েছে। এই কাজ কাম করে তাহলে আবার প্রতিষ্ঠানটা ফিরে মুক্ত ভালো হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন ইতিমধ্যে ৫.৫ শতাধিক দখলদারের তালিকা করা হয়েছে। শিগগিরই উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে। তালিকা অনুযায়ী আগেও কিছু উচ্ছেদ করা হয়েছে, এখন এগুলা গভর্নমেন্টের সিদ্ধান্ত আসলে উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে। এছাড়াও জিকের সেচখাল উচ্ছেদ এবং সেচখাল সংস্কারের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপি অনুমোদন হলে আশা করা সমস্যার সমাধান হবে। জিকে সেচ প্রকল্পে ১৯৩ কিলোমিটার প্রধান সেচ খাল, ৪৬৭ কিলোমিটার শাখা খাল ও ৯৯৫ কিলোমিটার প্রশাখা খাল রয়েছে, বর্তমানে যার বেশিরভাগই মৃতপ্রায়। এখন ঝিনাইদহ। হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হলেও গত ১.৫ বছরেও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়নি। ফলে স্থলবন্দর ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণ হচ্ছে না। বন্দরের বাংলাদেশ অংশের সম্পূর্ণ কাজ শেষ হলেও ভারত অংশে ইমিগ্রেশন সহ সম্পৃক্ত স্থাপনার নির্মাণ কাজ না হওয়ায় বন্দর কার্যক্রম সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হবিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল সরকার। ২০১৬ সালে বাল্লা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে উপজেলার কেদারকোট এলাকায় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। গেল বছরের জুনে মোট ৪৮,৯০,০০,০০০ টাকা ব্যয়ে শেষ হয় নির্মাণ কাজ। বন্দরের জন্য নির্মাণ করা হয় অফিস ভবন, ওজন মাপার যন্ত্র, খোলা প্রাঙ্গণ, আবাসিক ভবন সহ অন্যান্য স্থাপনা। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার ১.৫ বছর পার হলেও শুরু হয়নি আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে স্থলবন্দরকে ঘিরে ব্যবসায়ীদের আগ্রহে অনেকটাই ভাটা পড়েছে। এন্টার হবিগঞ্জ প্লাস সিলেটবাসীর একটা স্বপ্ন ছিল যে এই যে ব্যবসা বাণিজ্য হবে। ইন্ডিয়ার অংশে কোনো এখন পর্যন্ত কাজের কোনো চালুই করে না এখন পর্যন্ত। হিলি বন্দর সহ বিভিন্ন বন্দর থেকে বিভিন্ন পণ্য আমাদের হবিগঞ্জে আসে। বাল্লা বন্দর দিয়ে যদি ঢুকে ভাড়াটা অনেক কম হবে। বাংলাদেশ সীমান্তে এত আয়োজন থাকলেও ভারতের অংশে নেই কোনো শুল্ক স্টেশন। সে কারণে বন্দরের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। সীমান্তের ওপারে দ্রুত শুল্ক স্টেশনের নির্মাণ কাজ শুরু হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষ। এই বিষয়ে হায়ার অথরিটি ইন্ডিয়ার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। কত তাড়াতাড়ি তারা নির্মাণ কমপ্লিট করতে পারবে, তাদের স্থাপনা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারে, তত তাড়াতাড়ি আমরা আমদানি রপ্তানি শুরু করতে পারবো। ডেভেলপটা ওইভাবে হয় নাই, এখনও ট্রেড শুরু হয় নাই, এই বিষয়ে কথা হচ্ছে। আমরা নেক্সট মান্থে আপনার দিল্লিতে একটা মিটিং আছে, সেখানে আমরা এগুলো জোরালোভাবে উত্থাপন করবো, যাতে করে তাদের পার্টটা তারা ডেভেলপ করে ট্রেডটা শুরু করতে পারি আমরা। কৃষি, মৎস্য, গৃহস্থালী, সিরামিক, স্যানিটারি, প্রক্রিয়াজাত খাদ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি হবে বাল্লা স্থলবন্দর দিয়ে। সেই সাথে ভারতের ৭টি রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে আশাবাদী ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এখন হবিগঞ্জ। মানিকগঞ্জের আড়তগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, যার প্রভাব পড়েছে বাজারে। এ নিয়ে আরও জানাতে জেলার ভাটবাউর সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন সবজি সরবরাহ বাড়ায় প্রকারভেদে সবজির দাম কমল কিনা?
শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়তে। একেবারে ভোর থেকে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতা সরগরম হয়ে উঠেছিল এই সবজির আড়তটি। তো প্রচুর পরিমাণ সবজি সরবরাহ আমরা এই আড়তে দেখতে পেয়েছি, যার কারণে কিন্তু সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটি সবজিতে কিন্তু 10 টাকার মতো কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তবে আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা, মূলা 20 টাকা, লাউ দেশি লাউ যেটা সেটা প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা, মিষ্টি কুমড়া 35 টাকা, ধনিয়া পাতা 60 টাকা কেজি এবং পটল যেটা সেটা 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ওদিকে বাঁধাকপি 40 টাকা। নতুন যে আলু উঠেছে সেটা কিন্তু আজ এই আড়তে পাইকারি বিক্রি হচ্ছে 90 টাকা। সিম ক্ষেত্র বিশেষে এবং মানভেদে 80 থেকে 120 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে দেখেছি। অপরদিকে বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, আর শসা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজিতে। এটা হচ্ছে পাইকারি বাজার দর। অপরদিকে এখান থেকে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু কিনে নিয়ে এগুলো কিন্তু কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি করছে বলে আমরা দেখেছি। তো অপরদিকে যে এই যে ভরপুর যে সবজিগুলো আসছে, তারপরেও কিন্তু যে ক্রেতার যে স্বস্তি সেটা কিন্তু এখনো ফেরেনি। তো বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সপ্তাহ দুয়েকের মধ্যেই কিন্তু সবগুলো সবজির দাম আরো কমে আসবে। সেটা কিন্তু দেখা গিয়েছে যে প্রায় আরো 10 থেকে 15 টাকা কমে আসলেই কিন্তু যে শীতকালীন সবজির যে একটা ইমেজ সেটা কিন্তু ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু পাবে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এই যে সবজির আড়ত, এই আড়তে প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার মতো সবজি বেচা কেনা হয় বলে আমাদেরকে বিক্রেতারা বা আড়তদাররা জানিয়েছেন। অপরদিকে যে এই যে সবজিগুলো আসছে, অধিকাংশ সবজি কিন্তু আমাদের মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসছে, যার কারণে যখন এবার বৃষ্টি থাকার কারণে কিন্তু দেখা গিয়েছে যে এই সবজিগুলো আসতে একটু সময় লেগেছে, যার কারণে দামটা এখন পর্যন্ত কমেনি। তো আশা করছি যে 2-1 সপ্তাহের মধ্যে আরো কমে আসবে, তখন ক্রেতারা স্বস্তি পাবে। তো শাফিন, এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সর্বশেষ সংবাদ। সহকর্মী আসাদ জামান মানিকগঞ্জ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সবজির দরদাম নিয়ে। এখন সকালে একটা বিরতির পর ফিরবো, সাথে থাকুন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের বাকি ঠিক 1 মাস, কিন্তু এর মধ্যে দেশে দেশে ধরা দিতে শুরু করেছে বড়দিনের আনন্দ। জমকালো সাজে সেজেছে ইউরোপের বিভিন্ন শহরের দর্শনার্থী প্রিয় স্থানগুলো। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ফ্রান্সের রাজধানী প্যারিসে আলো ঝলমলে আইকনিক চ্যাম্পস এলিজিস অ্যাভিনিউ। 400 গাছে LED বাতি জ্বালিয়ে রাতকে করে তোলা হয়েছে বর্ণিল। Glorious, it's beautiful. This is our actually second year. We come here for Christmas lights every year. It's beautiful. শুধু চ্যাম্পস এলিজিস নয়, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন সামনে রেখে প্যারিস গার্ডেনে দর্শকদের স্বাগত জানাচ্ছে ডাইনোসর, প্রাচীন সব পাখি আর দৈত্যাকৃতির সামুদ্রিক জীব। 20 কোটি বছর আগের জীবন তুলে ধরতে প্রাগৈতিহাসিক আমলের প্রাণীদের আলোর জীবন দিয়েছে ফ্রান্সের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি। L'ambiance des fêtes de fin d'année, de Noël, c'est un peu le côté illumination, enfin c'est pour ça. 1 মাস বাকি থাকতেই বড়দিনের কেনাকাটার আনন্দ বাড়াতে ক্রেতাদের জন্য সেজেছে ফ্রান্সের শপিং মলগুলো। বড়দিন আসতে দেরি, আনন্দ ছুঁতে দেরি নেই ব্রিটিশ রাজ পরিবারকে। চোখ জুড়োনো সাজে এরই মধ্যে সেজে উঠেছে উইন্ডসর ক্যাসল। This year in here we have red and gold to match the sort of royal magnificence. And right at the top of the tree is a star, and that's representative of the Order of the Garter, whose symbol is a star. And that's the oldest order of knighthood in Britain. লন্ডনের বিখ্যাত কিউ গার্ডেন্সও সেজেছে বড়দিনের সাজে। বর্ণিল আলোর খেলা আর সুরের মূর্ছনায় বড়দিনের আগেই উৎসব জেঁকে বসেছে প্রায় 300 বছরের পুরনো এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই নয়নাভিরাম বোটানিক্যাল গার্ডেনে। So this is the 12th year of Christmas at Kew, and it's more popular than ever. We first started the trail as a way of getting people to come to the gardens at the darkest, coldest time of the year, and now hundreds of thousands of people come every year to enjoy the lights. ব্যতিক্রম নয় লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামও। বিশ্বখ্যাত এ জাদুঘরে এবারের বড়দিনের চমক অতিকায় টাইরানোসরাস রেক্সের বড়দিনের সাজ। যুক্তরাজ্য, ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বড়দিন সামনে রেখে শুরু হয়েছে ভিন্নধর্মী নানা আয়োজন।
এক এক শহরে এক এক রূপে উৎসবের আনন্দ ধরা দিচ্ছে বাসিন্দাদের। নতুন বছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রতি রাতেই থাকবে এসব আয়োজন। নুজহাত কামাল, এখন বিশ্ব। তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান। প্রথমবারের মতো ক্যারিয়ারে 5 উইকেট নিলেন তাসকিন। ফারহান ইহসানের আরও একটি প্রতিবেদন। চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণার চমক জাগানিয়া সিদ্ধান্তের পর দুর্দান্ত বোলিং প্রদর্শনী করল বাংলাদেশ। প্রথম সেশনে উইন্ডিজের 3 উইকেট নেওয়ার পর দ্বিতীয় সেশনেও বাকি 7 উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুড়িয়ে দেয় বাংলাদেশি পেসাররা। নতুন স্পেলে ফিরে দারুণ এক ইয়র্কারে শামার জোসেফকে বোল করেন তাসকিন আহমেদ। একই সঙ্গে তিনি পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 উইকেট। টেস্ট ক্রিকেটে 5 উইকেট পাওয়া বাংলাদেশের 8ম পেসার তাসকিন আহমেদ, আর উইন্ডিজের মাটিতে এটা দ্বিতীয়। প্রায় 7 বছরের ক্যারিয়ারে আগের 15 ম্যাচে 3 বার 4 উইকেট পেয়েছেন তাসকিন। 16তম ম্যাচে এসে দেখা পেলেন 5 উইকেটের। দ্বিতীয় ইনিংসে সোমবার 152 রানেই অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতে তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়ান ব্যাটাররা। একে একে আউট করেন মিকাইল লুইস, কেইসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, কিমার রোচ ও শামার জোসেফকে। শেষ পর্যন্ত 64 রানে 6 উইকেট নেন তাসকিন আহমেদ। ফারহান ইহসান, এখন সকাল শেষ করব চাঁদ আর রাতের গল্প দিয়ে। কুয়াশা মেঘ চাঁদের মিতালিয়েই নাকি অগ্রহায়ণের রাতে ঘটে, কিন্তু ইট কাঠুরের নগরী তার দেখা পায়। সন্ন্যাসীর মতো হেমন্তিকার রাত কি ধরা দেয় চাঁদ প্রিয়দের? সেই গল্পই তুলে এনেছেন জাবেদ আবদুল্লাহ, দৃশ্যবন্দী করেছেন হাবিবুর রহমান আকাশ। হেমন্তের চাঁদ কি অভিমানী? না হলে মেঘ ও কুয়াশায় কেন এই আড়াল? সাগর তোমার, পাহাড় তোমার, আমার মাথায় পড়ে মার। সারা দেহে কাঁচা দরিয়া, প্রীতি নয় আমার কাজ, প্রীতি নয় আমার 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 কাজ, প্রীতি নয় আমার কাজ। এমন রাতে মূলত চাঁদ কার হয়? লীলাবতী, দীপান্বিতার নাকি শ্রেয়সীর? মাঝ অগ্রহায়ণে চারিদিকে বইছে হিম বাতাস। নতুন রূপে সেজেছে প্রকৃতি, তার রাতের লাবণ্য বুনো কাঠপাতার সুগন্ধিতে ভরা। যারা এমন রাত উপভোগ করছেন প্রকৃতির কাছে এসে তারা বললেন, চাঁদের জলজল রূপ তো মানুষের মন কেড়ে নেয়। এই বরফ সাদা চাঁদ পূর্ণতা পায় মধ্যরাতে। রাত গভীর হলে যেন স্বপ্নহীন তারারা জেগে ওঠে আমাদের মতো করে। প্রতি বছর শীতের জন্য ওয়েট করি সবসময়, কখন শীত আসবে, এই যে জামা কাপড় পরে বেরোবো, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেবো, চা খাবো। রাতেই একমাত্র আমরা একটা শান্ত পরিবেশ পাই, রাত উপভোগ করা যায়। নিজেদের মধ্যে আলাপচারিতা, ক্যাম্পাস ঘুরে দেখা, বাইরে যাওয়া, সব কিছু আমরা এই টাইমটাতেই করি। আর যদি স্পেশালি রাতের কথা বলি, রাতে ঢাকা শহরের মতো একটা এরিয়াতে রাতই একমাত্র জায়গা যেখানে নিজের মন মতো বা শান্তি মতো কোথাও বসে থাকা যায়। আমার নীরবতার সাক্ষী আছে চাঁদ। সূর্যটা শুধু লড়াই করে আর প্রতিবাদ। কবি শ্যানন এল্ডার একবার বলেছিল, চাঁদ তার আলো দিয়ে সারা রাত আপনাকে পথ দেখাবে, কিন্তু সে নিজেই সর্বদা অন্ধকারে থাকতে পছন্দ করে। শীতের রাতে বিচিত্র মানুষ থাকে নগর জুড়ে, আর রাতের অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় পথিক, কবি, উদাসীন যুবক। রাতে হরেক রকমের ব্যবসার সাথে জড়িতরা বললেন, জীবন জীবিকার তাগিদে পথে রাত কাটাতে হয়। বিকাল থেকে সারা রাত বেশি 3000 4000 বাতাস লাগে তো শীত, অনেক শীত লাগে। শীতের রাতে পরিবার নিয়ে আসলাম, শীতের প্রথম আমেজটা এখনই পাওয়া যাচ্ছে। ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে ডিসেম্বরের শুরুতে। এছাড়া পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল, তার আগে শিরোনামগুলো আর একবার। হামলা ভাঙচুরের জেরে শৃঙ্খলা ফেরাতে ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার। যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই অভ্যুত্থান ঠেকাতে ব্যবহৃত অনেক অস্ত্রই এখনো জন্ম পড়েনি। থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার করা যায়নি সব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিচারের স্বচ্ছতা ও গতি আনবে বলছেন বিশ্লেষকরা, প্রয়োগে সচেতন থাকার পরামর্শ। ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প, শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তার দাবি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।